সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর 7 রং খুঁজে নাও এখানে। আমি এক্ষুনি ভাইয়ের কাছে জানতে যাব এগুলো করে ও কি পেল। তার কোনো প্রয়োজন নেই, আমার শিক্ষা হওয়া দরকার ছিল, হয়ে গেছে। অতীতকে টেনে আনিস না প্লিজ। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছি, দ্বিতীয়বার আর সেই বিষাক্ত অতীতে যেতে চাই না। সারাব, হৃদয়, আরিফ, ফাহিম 4 জন ছাদে আসছিল আর ওরাও সমস্ত কথা শুনে ফেলল। সারাব হৃদয়ের দিকে তাকিয়ে রইল। এই সেই মানুষটা যাকে ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ভেবেছে। এই মানুষটা তার ছোট বোনকে এভাবে কষ্ট দিতে পারলো, এমন করে প্রতিশোধ নিতে পারলো। শত্রুরাও তো এমন কাজ করে না। নিজের প্রিয় মানুষ হয়ে কি করে পারলো মানুষটা এমন করতে? হ্যাঁ, মানছে ও যা করেছে তাদের হৃদয়ে রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু যা কিছু হয়েছে সব সারাবের জন্য। তাই বলে তার বোনটাকে এভাবে কষ্ট দিবে? আরিফ, ফাহিম বুঝতে পারলো এখন কি বিপদ ঘটতে চলেছে। হুরের নজর সারাবদের উপর পড়ল। আপনারা এখানে কি করছেন? আমাকে জ্বালাতে এখানে চলে এসেছেন? কথা ঘোরানোর চেষ্টা করে কোনো লাভ নেই, আমি সব শুনে নিয়েছি। হৃদয়ের কলার ধরে পেটে ঘুষি মেরে দিল। হৃদয়ও পাল্টা আক্রমণ করে বসলো। ওদের দুজনের মাঝে মারামারি হতে লাগলো। হুর দুজনকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কাউকে ছাড়াতে পারছে না। ফাহিম, আরিফ সারাবকে সরিয়ে আনার চেষ্টা করলো, কিছুতেই সরাতে পারলো না। হুর ওর ভাইকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এসব দেখে সাবা খুব জোরে একটা চিৎকার দিল। সাবার চিৎকারে সারাব হৃদয় মারামারি থামিয়ে দিল। এনাফ ইজ এনাফ। কি শুরু করছো তোমরা? দয়া করে থামো এবার। তোমাদের কোনো খেয়াল আছে বাড়ির সকলে যদি এইসব কিছু জানতে পারে কি হবে? অতীতকে অতীতে রাখতে শেখো। তোমরা কেন সেটাকে বর্তমানে টেনে এনে নিজেদের মাঝে সম্পর্ক নষ্ট করছো? যা হয়েছে সব আমার সাথে হয়েছে, তা নিয়ে তোমরা কেন নিজেদের মাঝে মারামারি করছো? এসব করে আদৌ কি কোনো লাভ আছে? আর ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি যেমন অন্যের বোনকে কষ্ট দিয়েছিলে, তেমনি সেই পাপের ভার আমাকেও নিতে হয়েছে। তুমি ভুলে গিয়েছিলে তোমার একটা বোন আছে? তোমার বোনকে যদি কেউ এমন কাঁদায়, তুমি কি তাকে ছেড়ে দিতে? যেমনটা তুমি আজকে রিয়্যাক্ট করলে, তেমনি হৃদয় ভাইয়াও ওনার জায়গায় ঠিক ওনার একটা মাত্র বোনকে আমাদের ভরসা রেখে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা কি করলাম? ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। কোনো ভাই বোনের এমন দুর্দশা সহ্য করতে পারবে না। হৃদয় ভাইয়াও পারেনি। উনি আমার সাথে যা কিছুই করে থাকুক না কেন, তোমার কোনো অধিকার নেই তা নিয়ে প্রশ্ন করার। কারণ তুমিও সে একই কাজ করেছ। নিজের ভুলগুলোর দিকে তাকিয়ে দেখো। ওর সাথে যা করেছো তা কি ঠিক ছিল? হৃদয় ভাইয়া, আপনাকে একটা কথা বলি, কখনো কোনো মেয়ের মন নিয়ে খেলবেন না। মন ভাঙা মসজিদ ভাঙার সমান। কথাটা এমনি এমনি বলা হয়নি। উপরে যিনি আছেন না, তিনি এই অপরাধটা কখনো ক্ষমা করেন না। নেক্সট টাইম কারো মন ভাঙার আগে এই কথাটা মনে রাখবেন। আপনার বোন যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিল, আপনি আমাকে সেই কষ্টের মধ্যেই ঠেলে দিয়েছিলেন। তাই আপনার আর আমার ভাইয়ের মাঝে না কোনো পার্থক্য নেই, দুজনেই একই জাতের মানুষ। খুশি হুর সাবার কথা শুনে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো এই মেয়েটা কবে এত বড় হয়ে গেল, এত ম্যাচুরিটি কথাবার্তা বলছে। কষ্ট পেলে বুঝি মানুষ এমন হয়ে যায়? জীবনে গভীর কিছু আঘাত আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয়। সাবার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। ফাহিম, আরিফ সাবার কথা শুনে বুঝতে পারল সাবার হৃদয়ে গভীর কষ্টের অপ্রকাশিত কথা। সাবা কথাগুলো বলে ছাদ থেকে চলে গেল। হুর ওর ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো আর ওর ভাই মাথা নিচু করে রইল। এমন কাজ কেন করলে ভাইয়া, যার জন্য তোমাকে মাথা নিচু করতে হয়? তুমি না আমাকে সবসময় শেখাতে যে খারাপ করে তার সাথে কখনো খারাপ করতে নেই, তাহলে তার আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আজকে তুমি কি করলে? এর উত্তর আছে তোমার কাছে? আমার বোনটা কেমন কাঁদানোর অধিকার তো আমি তোমাকে দেইনি। সেদিন যখন আমি তোমাদের দুজনকে একসাথে দেখেছিলাম, মনে হয়েছিল তোমরা একে অপরকে কতটা ভালোবাসো, অথচ তুমি ওকে এইভাবে ঠকাতে পারলে। আমি জানি তুমি ওকে সত্যিকার অর্থেই ভালোবেসেছো, কিন্তু আমার কষ্ট দেখে তুমি এমনটা করেছো। আমাকে ক্ষমা করে দে বোন, আমি এমনটা করতে চাইনি।
যার সাথে অন্যায় করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। এর আগে ওনাকে সরি বলো। ভাইদের মাঝে এমন অরাজকতা মানায় না। আশা করব সারাপ আপনিও সরি বলবেন। হৃদয় ও সারাপ দুজন দুজনকে একসাথে সরি বলল। ওদের এমন কাণ্ডে সকলে হেসে ফেলল। এখন দুজন দুজনকে জড়িয়ে ধরেন আর বলবেন যা হয়েছে আমরা ভুলে যাব, এইসব আর মনে রাখবো না। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। ওরা দুজন তাই করলো। সকলে হাততালি দিল। যেটা আমরা করতে পারলাম না সেটা হুর সাবা করে দেখিয়ে দিল। এই না হলে নারী শক্তি। তাহলে মানছো তো নারী শক্তি জিন্দাবাদ? আর কিছু বলতে যাবে তার আগেই লিয়ার কল এলো। ফোনটা রিসিভ করতে লিয়া কান্না করতে লাগলো। কি হয়েছে দোস্ত, তুই কান্না করছিস কেন? ফোনটা লাউড স্পিকারে দে গাধি। খুশির লাউড স্পিকার অন করলো। লিয়ার কান্না শুনে আরিফ উদ্বিগ্ন হলো। দোস্ত, আব্বু আম্মু জেনে গেছে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। আব্বু আম্মু গোপনে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কিছু একটা কর, না হলে আমি বিষ খাবো। আমি আরিফকে ভালোবাসি, ওকে না পেলে মারা যাব। বলেই কল কেটে দিল। লিয়ার কথা শুনে খুশি, হুর, সারাব, হৃদয়, ফাহিম কটমট করে আরিফের দিকে তাকিয়ে রইল। যদিও ওরা আগের থেকে সন্দেহ করেছিল যে ওদের মাঝে কিছু একটা চলছে, কিন্তু ব্যাপারটা যে এতদূর গড়িয়ে গেছে কেউ জানতোই না। আরিফ ওদের চাহনি দেখে ঢোক গিলল। আমি ইনোসেন্ট, আমি কিছু করি নাই। সারাব আর হৃদয় দুজন দুষ্টুমি করে ওর পেটে ঘুষি মেরে দিল আর বলল, শালা তলে তলে এত দূর গিয়েছিস, আমাদের একটাবার জানানোর প্রয়োজন মনে করিসনি? এখন তো লাইলা অন্য জায়গায় বিয়ে হলেও আমরা কিছু করব না। ভাইয়া, তোমার আমার সাথে এভাবে অবিচার করতে পারবা? এতটা নিষ্ঠুর হয়েও না। নো টেনশন ভাইয়া, আমি আছি তো, কোনো চিন্তা নেই। খুশি সাবাকে ডেকে নিয়ে আয়, তারপর একসাথে প্ল্যান করি যে আমরা কি করব। খুশি সাবাকে ডেকে নিয়ে আসলো। সাবার স্বাভাবিকভাবে ওদের প্ল্যানে যোগ দিল। ওর সমস্ত প্ল্যান করলো যে লিয়ার বাড়ি থেকে ওকে তুলে আনবে। তারপর সারাব বলল না, আরিফ লিয়ার বিয়ে পড়িয়ে একেবারে বাড়িতে আসবে। সারাবের কথা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকালো। কেউ হয়তো আন্দাজ করতে পারছে না সারাব এমন ধরনের কথা বলতে পারে। ব্যাপারটা খুব রিস্কি, এর জন্য পরিবারের বিরুদ্ধে যেতে হবে। সারাব কখনোই পরিবারের অমতে কোনো কাজ করে না, আর আজ সেই সারাব ওদের এমন আইডিয়া দিল। হোয়াট? তোমরা সকলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সাবা দৃষ্টি দেখে বলল। আরিফ সারাবের কপালে হাত রেখে বলল, ভাই, তোর জ্বর এসেছে নাকি? না মানে তুই এমন ধরনের কথা বলছিস, বিশ্বাস হচ্ছে না আর কি। সবই আমাদের হুরের কামাল। যা বলছে উনি নিজের ইচ্ছে বলছে, এটা আমার কোনো রকম হাত নেই। এমনিতেও উনি আমার কথা শুনে কাজ করবেন, এটা তো আকাশ কুসুম ভাবনা। ভাইয়া, আর তুই আবার শুরু করিস না প্লিজ। এখন আমরা যেটা নিয়ে ভাবছি সেটাতে মনোযোগ দে। লিয়াকে তো ব্যাপারটা জানাতে হবে যাতে ও তৈরি থাকে। আমাদের কেন ওকে উঠিয়ে আনতে হবে? ওর বাবা মাকে তো ওর ব্যাপারটা বুঝিয়ে বলা যায়, তাই না? তাহলে তো সমস্ত কিছু মিটে যায়। আমি যদি ওনাকে বুঝিয়ে বলি যে ওনার মেয়ে আর আরিফ একে অপরকে ভালোবাসে আর ওরা একে অপরকে বিয়ে করতে চায়, তাহলেই তো হয়ে যায়। আমরা ওনাদের বাড়িতে প্রস্তাব পাঠাতে পারি, কিন্তু একটা মেয়েকে তুলে আনা ব্যাপারটা খারাপ দেখা যায় তো। হুর, তুই আমার বোন হয়ে এমন আইডিয়া কেন দিলি? ও আমার আদর্শবান ভাইয়া, তুমি আমার বান্ধবীর পরিবারকে চেনো না। সেই রকম ঘাড় তারা লেভেলের পরিবার ওর। মেয়েটাকে সারাদিন ঘরবন্দি করে রাখে, এমনকি কোনো ফ্রেন্ড ওর বাড়িতে যেতে পারে না, আর ওকেও কোনো ফ্রেন্ডের বাড়িতে পাঠানো হয় না, কোথাও ঘুরতে যেতে দেয় না। এভাবে কি একটা সুস্থ স্বাভাবিক মানুষ বাঁচতে পারে? পরিবার আমাদের ভালো চায়, এটা আমরা সবাই জানি, কিন্তু এমন কোন পরিবার দেখেছো মেয়েকে প্রতিবন্ধী বানানোর পায়তারা করছে? ওর পরিবারও সেই রকম। আর তুমি যদি বোঝাতে যাও তাহলে উল্টো তোমাকেই অপমান করবে। কিছু মানুষের সব জায়গায় ওস্তাদি না করলে পেটের ভাত হজম হয় না। বিড়বিড় করে কথাটা বলল, কিন্তু হৃদয়ের কানে ঠিকই পৌঁছালো। ও কপাল কুঁচকে সাবার দিকে তাকালো। সাবা দেখেও না দেখার ভান করলো। তাহলে আমরা বউকে কখন কিডন্যাপ করছি সেটাও ঠিক করা দরকার। বউ উঠানোর অভিযান জিন্দাবাদ জিন্দাবাদ। যা কিছু করার এখনই করতে হবে, কখন কি হয় কিছু বলা যাচ্ছে না। ঠিক বলেছ বোন, আমি আর ব্রেক্স নিতে পারছি না। এর পরবর্তীতে কি হবে ভাইয়া সেটাও ভেবে দেখো। মায়ের হাতে ছাঁটার বাড়িটাও তোকে খেতে হবে। বউকে পাওয়ার জন্য যদি ছাটার বাড়ি খেতে হয় খেয়ে নেব, কোনো অসুবিধা নেই।
হুর আর সাবা কথাটা শুনে দুজনেই হেসে দিল। ওদের হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সারাব আর হৃদয়। তাহলে ব্রো আর হুর বাড়িতে ঢোকার দায়িত্ব তোমাদের, যেহেতু তোমরাই এই দারুণ আইডিয়াটা বের করেছো। আরিফ, হৃদয় ভাইয়া, তোমরা কাজী অফিসে থাকবে। এত রাতে কাজী অফিস খোলা থাকে কিনা সেজন্য তোমরা আগেই চলে যাবে। আমি এই লোকটার সাথে কোথাও যাব না, দেখা যাবে ওখানেও ঝগড়া শুরু করে দিয়েছে, অবশেষে দেখা যাবে আমরা ধরা পড়ে যাব। ঝগড়া আমি না, তুমি শুরু করো, ঝগড়ুটে মেয়ে একটা। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে ঝগড়ুটে মেয়ে বলছিস? তোর তো সাহস কম না? ঠিকই তো বলেছি। তোমরা তো এক্সকিউজ কেন খুঁজো ঝগড়া করার জন্য? যার যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেটাই পালন করতে হবে। এখন ঝগড়া করার সময় না। আমার বোন যেতে চাইলে কেউ তাকে জোর করতে পারবে না। এখানে কারো চাওয়া না চাওয়া কোনো গুরুত্বপূর্ণ রাখে না। মাঝে মাঝে আমাদের এমন কিছু কাজ ইচ্ছে না থাকলেও করতে হয়। সমস্যার সমাধান না করতে পারলেও চুপ থাকবেন। হৃদয় মনে মনে বলল, এইটুকু একটা পিচ্ছি আমাকে চুপ করাচ্ছে। হুর ওর ভাইয়ের অবস্থা দেখে মিটিমিটি হাসলো। ঠিক আছে, আমি যাব, এখন আর কোনো ঝগড়া চাই না। বলতে থাকুন ফাহিম ভাইয়া। আমি খুশি সাবা, বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকবো। এখন বলো, তোমরা কি আমার কথায় রাজি? সকলে হ্যাঁ বলল। ফাহিমের কথা মতো সকলে বের হলো। বাড়ির দুটো গাড়ি নিয়ে ওরা রওনা দিল। একটি গাড়িতে সারাব ড্রাইভ করছে, পাশে হুর বসে রয়েছে, পেছনে সাবা, খুশি আর ফাহিম। অন্য গাড়িতে আরিফ, হৃদয় কাজী অফিসের দিকে চলে গেল। হুর লিয়ার থেকে ফোন করে ওকে তৈরি থাকতে বলল। লিয়া বাড়ির সবার ঘুমানোর পর পা টিপে টিপে বাড়ির মেন গেট খুলল। ওদের বাড়ির কাজের খালাটা দায়িত্ব ছিল লিয়াকে পাহারা দেওয়ার। লিয়া বুদ্ধি করে খালাকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে, যাতে করে ওর পালাতে কোনো অসুবিধে না হয়। লিয়া বাইরে গিয়ে দেখলো হুররা ওর জন্য অপেক্ষা করছে। হুরকে দেখতে পেয়েই দৌড়ে ওদের দিকে গেল। তোরা এতটা রিস্ক নিয়েছিস শুধুমাত্র আমার জন্য। আমি তোদের এই উপকার কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ দোস্ত। ছেমরি, ধন্যবাদ পরে দিস, আগে গাড়িতে ঢুকে যা। তোর বাবা দেখলে ধন্যবাদের পিন্ডি চটকিয়ে দেবে। গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলল, তোরা পুরো গ্যাং নিয়ে চলে এসেছিস নাকি? তোমাকে একেবারে আমার ভাইয়ের বউ করে নিয়ে তবেই শাহ ম্যানশনে ঢুকবো, সেই প্রস্তুতি নিয়েই আমরা এসেছি। এখন তাড়াতাড়ি আসো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বিপদের লক্ষণ। আপনারা যে বলছেন বসতে, ও বসবে কোথায়? জায়গা আছে কি? তোরা না আসলেই হতো। তোদের জন্য এত বেচারা আমার ভাইয়ের বউটা বসার জায়গা পাচ্ছে না। আমার ভাইয়ের বিয়ে আর আমি আসবো না? তুমি না আসলেই হতো। তুই আমার কোলে বসে পড়। আমি বউ, অন্তত আজকের দিনে মিনিমাম সম্মানটুকু দে। আমি সিটে বসবো। হুর, তুই এক কাজ কর না। কি করবো আমি? তুই ভাইয়ার কোলে বসে পড়। এমনিতেও ভাইয়া আর তুই হাজবেন্ড ওয়াইফ, কেউ কিছু মনে করবে না। আমরা না হয় সারা রাস্তায় চোখ বন্ধ করে থাকবো। অনেকদিন ধরে আমার পায়ের জুতাটা বলছে আমাকে ইউজ করস না কেন, ভাবছি জুতাটা তোর ওপর অ্যাপ্লাই করব। আল্লাহ, আর জীবনে এমন কথা বলবো না, মাফ করে দে বোন। সাবা দরজা খুলে দিলে লিয়া সাবার কোলে বসে পড়ল। হুর দৌড়ানো থেমে গিয়ে সারাবের পাশে বসে পড়ল। সারাব মুচকি হাসতে লাগলো। সারাবের হাসি দেখে হুর বলল, আপনি হাসছেন কেন? চুপচাপ গাড়ি চালান। সবসময় ভাইয়ার সাথে এমন রুড হয়ে কথা বলিস কেন? একটু রোমান্টিক করেও তো কথা বলা যায়। ভাইয়া কত ভালো একটা মানুষ। আমি খারাপ মানুষ যে তাই ভালো মানুষের সাথে ভালো করে কথা বলতে পারি না। স্বার্থপর মেয়ে বলে কথা, তাই না? সারাব বুঝতে পারলো হুর কথার মাধ্যমে ওকে খোঁচা মেরে দিল। লিয়া হুরের কথা শুনে চুপ করে গেল। সারা রাস্তা কেউ আর কোনোই কথা বলল না। গাড়ি কাজী অফিসের সামনে এসে থামলো। লিয়া গাড়ি থেকে নামতেই দেখলো আরিফ দাঁড়িয়ে আছে। লিয়া খুশি হয়ে আরিফের পাশে দাঁড়ালো। নে ভাই, তোর আমানত তোর কাছে ফিরিয়ে দিলাম। সিঙ্গেল জীবনের অন্তিম দিন কেটে গেল আজকে তোর। এখন তাহলে ভেতরে যাওয়া যাক। সব ঠিকঠাক করে রেখেছে তো ভাইয়া? আজকে যে কি খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতদিন শুধু মুভিতেই দেখেছি পালাতক বিয়ে, আজ রিয়েল লাইফে দেখে নিচ্ছি। এই তারিখটা সব সময় মনে থাকবে। আরিফ বোনের খুশি দেখে হাসলো। ফাহিম বিড়বিড় করে বলল, তুই চাইলে তোর বিয়েটাও এমন করে হতে পারে। আমি এমন কিপটামো বিয়ে করব না। আমার বিয়ে ধুমধাম করে হবে। বিয়ের প্রতিটা ফাংশন আমি এনজয় করব, বুঝছো? এইটুকু মেয়ে, তার আবার শখ কত।
আরিফ আর লিয়ার বিয়েটা হয়ে গেল। লিয়া যখন সাইন করছিল, হুর সেদিনের কথা মনে করতে লাগলো, যেদিন ওরা সারাবের বিয়েটা হয়েছিল। ও যখন সাইন করেছিল, মনে কতটা আনন্দ, আশা, স্বপ্ন বুনেছিল। তখন তো ও জানতো না ওর বিবাহিত জীবনটা কত দুর্বিষহ হতে চলেছে। কথাটা ভাবতেই তা ছিল হাসি দিল। এখন কেন জানি না কারোর উপর আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। এইসব সম্পর্ক নিয়ে আর ভাবতে ইচ্ছা হয় না। সারাব হুরের দিকে তাকিয়ে বুঝতে পারল ও কি ভাবছে। সারাবের মনের মাঝে অনুতপ্ত বোধ ফুটে উঠল। ফাহিম, খুশি পাশাপাশি দাঁড়িয়ে বিয়েটা দেখল আর মনে মনে আরিফ আর লিয়ার জায়গায় নিজেদের কল্পনা করতে লাগলো। সাবা হৃদয়ের দিকে তাকালো, দেখলো হৃদয়ও ওর দিকে তাকিয়ে আছে। সাবা দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। সাবা এই প্রতারক মানুষটাকে নিয়ে আর ভাবতে চায় না। যে মানুষটা ওর স্বপ্ন তৈরি হওয়ার আগেই ভেঙে দিয়েছে, তাকে নিয়ে ভেবে আর সময় নষ্ট করতে চায় না। ওরা কাজী অফিস থেকে বের হলো। এখন আমাদের আবার আরেকটা যুদ্ধ করা বাকি আছে। আবার কোন যুদ্ধের কথা বলছো ভাইয়া? আমাদের পরিবার আল্লাহ জানে কি হবে এখন। তোরাই যদি কথা বলোস তাহলে আমার কি বলবো? কোথায় আমাদের সাহস দিবি, তা না উল্টো ভয় দেখাচ্ছিস। তোমরা যা করার তা তো করেছই, তোদের আর কি সাহস দিবে? বরং আমরা কত বড় অপরাধ করেছি সেটা ভেবে দেখেছিস? এখন এসব কথাবার্তা বলে কোনো লাভ আছে কি? যা হওয়ার তা হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে সবাইকে সবটা জানাই। নানাজান ঠিকই সবকিছু মেনে নেবে ইনশাল্লাহ। দাদা যান কতটা কঠোর তুমি জানো না? ভালোবাসা দিয়ে সব বোঝানো যায়, যদি মনে ভালোবাসাটা থাকে তো। আর এইসব ভাষা আপনি বুঝবেন না। ওর ব্যাপারটা তুমি যতটা সহজভাবে নিচ্ছ ততটাও সহজ নয়। এর জন্য দাদা যান কঠোর শাস্তিও দিতে পারে। তোমাদের কথা শুনে এখন সত্যিই ভয় লাগছে। আল্লাহ, তুমি আজকের মতো বাঁচিয়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে সাদকা দিব। বিপদে পড়লেই কিছু মুসল্লি আল্লাহকে ডাকতে শুরু করে, আর এমনি সারা বছর খোঁজ রাখে না। আল্লাহ বান্দার সব কথাই শুনে, কোনো সময় দেখেন না। ভাইয়া তুমি সবার সাথে এমন করে কেন কথা বলো? গাইস, বাড়িতে গিয়ে ঝগড়া করো, না হলে দেশে যে পরিমাণ ডাকাত পড়েছে, ডাকাতের পাল্লায় পড়লে সবারই ইন্নালিল্লাহ হয়ে যাবে। সবাই গাড়িতে উঠলো। এবার আরিফ, লিয়া একসাথে পেছনে বসলো। সামনের দিকে হুর, সারাব বসলো। অন্য গাড়িতে হৃদয় ড্রাইভিং সিটে বসলো আর তার পাশে সাবা। পেছনে ফাহিম আর খুশি বসলো। বাড়ির সামনে এসেই সবার মাঝে ভয় কাজ করতে লাগলো। সবার বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। সবাই একসাথে মনে মনে আল্লাহর নাম ডাকতে লাগলো। বাড়িতে প্রবেশ করেই দেখলো দাদাজান বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে রয়েছে আর দাদি পানির গ্লাস হাতে দাদাজানের পাশে দাঁড়িয়ে রয়েছে। সারা ভোর দুজনে বেশ ভয় পেল। সারা ভোর দুজনেই দাদাজানের মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারলো উনি খুব রেগে আছেন। পরিবেশটা কেমন যেন ভয়াবহ আকার ধারণ করেছে। সকলের মনে ভয় কাজ করছে। ওরা সকলে ভেবেছিল সবাই যেহেতু খুবই ঘুমিয়ে আছে, কেউ কিছু জানতেই পারবে না। পরের দিন সকলকে সবকিছু ঠান্ডা মাথায় বুঝিয়ে দেওয়া যাবে। কিন্তু এখন খেলাটা তো পুরো উল্টে গেল। যা ভেবেছিল তার উল্টো হয়ে গেল। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। না জানি দাদাজান এই বিয়ের বিষয়টা নিয়ে কি শাস্তি দেন। নীরবতা ভেঙে দাদাজান বলল, এত রাত্রে তোমরা বাড়ির বাইরে কি করতে গিয়েছিল? তোমরা কি বাড়ির নিয়ম ভুলে গেছো? তোমরা জানো না এত রাত্রে বাড়ির বাইরে থাকা আমি পছন্দ করি না? আরিফ মনে মনে বলল, বিয়ে করতে না করতেই ডিপজলের মতো ভিলেন হাজির হয়ে গেছে। খোদা জানে এখন কি হবে। এ আল্লাহ, তুমি রক্ষা করো, এবারের মতো বাঁচিয়ে দাও। প্রমিস করছি আর কোনোদিন পালিয়ে বিয়ে করব না। লিয়া ফিসফিস করে বলল, আমাকে না খুব বলতে আমার বাবা হিটলার। তোমাদের বাড়িতে যে আমার বাবার থেকেও বড় হিটলার আছে সেটা তো জানাওনি কখনো। লিয়া পেছনে থাকায় দাদাজান ওকে খেয়াল করেননি। সাবা লিয়ার কথা শুনে বলল, তুই তো ভারী বেয়াদ্দপ রে দাদা। শ্বশুরকে কেউ হিটলার বলে? এরকম সিরিয়াস মোমেন্টেও তোরা অনবরত কথা বলে যাচ্ছিস। একবার হুর আর ভাইয়ের কথা ভাব। দাদাজান ওদের দুজনকেই বেশি ভালোবাসে, শাসনটাও ওদেরকেই বেশি করে। সব জানতে পারলে কি হবে ভেবে দেখ। অযথা ভয় দেখাচ্ছিস কেন? সবকিছু সহজ সরল ভাবে চিন্তা কর, দেখবি পরিস্থিতি হাতের কাছে চলে এসেছে। এত যে বড় বড় কথা বলছিস, সাহস থাকলে নানাজানের সামনে গিয়ে কথার বল, তখন সব হাওয়া এমনিতেই বেরিয়ে যাবে। দাদাজানের কথা শুনে ওরা নিজেদের মাঝে কথা বলা বন্ধ করে দিল।
কি হলো এখন চুপ করে আছো কেন? কিছু জিজ্ঞাসা করছি তো। এত রাত্রে তোমরা সকলে মিলে বাড়ির বাইরে কি করতে গিয়েছিলে? ও দিদিভাই, তোমার থেকে অন্তত আমি এটা আশা করিনি। হুর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও ছেলেমেয়েরা একটু আনন্দ করতে গিয়েছে হয়তো, থাক না, ছেড়ে দিন আজকের মতো। আমাকে বোকা পেয়েছো? এত রাত্রে ওরা বাইরে যাবে আনন্দ করতে? নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটাতে গিয়েছিল। বলো, কোন রাজকার্য সেরে এসেছো তোমরা? বিয়ে সারতে গিয়েছিলাম দাদাজান। মুখ ফসকে কথাটা বলে দিল, তারপর নিজেই নিজের মুখ চেপে ধরল। মুখ চেপে ধরেই বলতে থাকলো, হায় হায়, এইটা আমি কি করলাম? এবার তো আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। যা, এটা কি করে দিলা? নিজের মুখটা একটু বন্ধ রাখতে পারতে না? সবাই কট মট করে ফাহিমের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সবাই মিলে ওকে কাঁচা চিবিয়ে খাবে। ফাহিম ইনোসেন্ট মুখ করে বলল, তোরা কেউ কিছু বলতে পারছি না, তাই আমি একটু উপকার করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাবলাকান্তের মতো হাসার অভিনয় করে বলল। দাদাজান কথাটা শুনে অত্যন্ত রেগে গেলেন আর বলতে লাগলেন, বিয়ে সারতে গিয়েছিলাম মানে? কার বিয়ে? সারা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আরিফ আর লিয়া একে অপরকে খুব ভালোবাসে। লিয়ার অমতে লিয়ার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছিল, তাই বাধ্য হয়ে আমাদের এরকম একটা স্টেপ নিতে হয়। আঙ্কেল আরিফ ভাইয়ের ব্যাপারটা জেনে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে লিয়ার বিয়েটা ঠিক করে ফেলেছিল। লিয়া আমাকে কল করে জানায় আমি যদি ওকে উদ্ধার না করি ও ভুল কিছু একটা স্টেপ নিয়ে নেবে, তাই ওকে তুলে আনতে হয়। আমি জানি নানা জান, আমরা যে কাজটা করেছি তার পদ্ধতিটা হয়তো ভুল ছিল, কিন্তু এর পেছনে নিয়তটা আমাদের সঠিক ছিল। আমরা কারো ক্ষতি চাইনি, শুধু দুটো জীবন বাঁচানোর জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছি। আপনি আমাদের যা শাস্তি দেবেন তা আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আরিফ ভাইয়ার আর লিয়ার বিয়েটা মেনে নেবেন। মনে যথেষ্ট সাহস সঞ্চয় করে মাথা নিচু রেখে কথাগুলো বলে উঠল। ওয়াইফি, তোমার আত্মবিশ্বাসের তারিফ করতে হয়। সত্যি তুমি অনন্য। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। দাদাজান আমার জন্য সঠিক মানুষটিকেই বেছে নিয়েছে। এই না হলে আমার বান্ধবী। ওই হ্যালো, ও তোমার বান্ধবী হওয়ার আগে আমার বোন হয়, কথাটা মাথায় রেখো, বুঝলে? দাদাজানের সামনে কথা বলার মতো নিজের তো সাহস নেই, আবার আসছে। নানাজান, আপনার যা শাস্তি দেওয়ার আপনি আমাদের সবাইকে দিন। আমরা সবাই এই প্ল্যানের সাথে যুক্ত ছিলাম। সব কিছু যদি তোমরাই নির্ধারণ করে নাও তাহলে আমি আর কি বলবো? তোমাদের কি বলবো আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমাকে কি ভেবেছো তোমরা? আমি কোনো হিটলার যে তোমাদের অযথায় শাস্তি দিব? তোমরা এমন ভাব ধরছ যে যে কোনো বড় কাজ করে এসেছো আর আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। সব কিছুর সিদ্ধান্ত তোমরাই নিয়ে নিয়েছো, আমার আর কোনো কথা বলার জায়গা নেই। কথাটা বলা শেষ করেই সেখান থেকে এক রাশ অভিমান নিয়ে চলে গেল। তোরা চিন্তা করিস না, তোদের দাদাজান ঠিক তোদের মাফ করে দেবে। আমি গিয়ে কথা বলছি ওনার সাথে। বলে যেতে নিলে হুর হাত ধরে ফেলল। কি হয়েছে দিদি ভাই, তুমি আমাকে আটকালে কেন? হুর ও নানির হাত ধরে সোফায় বসিয়ে নিজে নিচে বসে পড়ল। সবাই হুরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হুর কি করতে চাইছে। হুর নানির হাত ধরে বলল, তুমি আমাকে একটা সত্য করে কথা বলো তো নানি জান, আমাদের কম বয়স বলে কি আমরা সবসময় ভুল সিদ্ধান্তই নেব? না, এমন কেন হবে? অনেক সময় ছোটরাও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে থাকে। তোর দাদাজান এই জন্যই কষ্ট পেয়েছে, তোরা ওনাকে একটাবার জানালে না। যদিও আমি বুঝতে পারছি তোদের হয়তো সেই সময়টা ছিল না। পুরুষ মানুষ তো সব কথা মুখে বলতে পারে না। আমরা মেয়েরা সহজেই নিজেদের মনের সকল কথা বলতে পারি, ওনারা তা পারেন না। মেয়েদেরকেও তা বুঝে নিতে হয়। তোমার কি মনে হয় দাদাজান এই বিয়েটা মেনে নিতে পারবে? বিয়ে তো মেনেই নিয়েছে, উনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন। বিয়ে, জন্ম, মৃত্যু খোদার হাতে, খোদার ইচ্ছার ওপরে সব হয়। তাহলে না মেনে নিয়ে কি উপায় আছে? শুধু একটু অভিমান হয়েছে, তাছাড়া আর কিছু না। তোমরা সকলে একসাথে মিলে মাপ চাও, দেখবে ঠিক মাপ করে দেবে। তুমি বলো তো নানি জান, আমরা কি কোনো ভুল কাজ করেছি? যা করেছো ঠিক করেছো, আবার ভুলও। লিয়া দিদিভাইকে আমাদের বাড়িতে এনে রাখতে পারতে। পরের দিন না হয় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বিয়ে পড়িয়ে দিতাম।
তবে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। নানিজান, আমি বলছিলাম কি, এখন তাহলে হুর আর সারাপ নানাজানের কাছে যাক। পরিস্থিতিটাও স্বাভাবিক গতিতে নেই। এখন আমাদের যাওয়াটা উচিত হবে না। নানাজান হয়তো আমাদের দেখলে উত্তেজিত হতে পারে। ভুলটা যেহেতু আমি করেছি, আমি যাব। ব্রো তো কোনো ভুল করেনি, আমার জন্য ব্রো এতটা রিস্ক নিয়েছে। আমাকে ঘিরে তো এত কিছু, আমিও যাব। আমার জন্য তোমাদের সকলকে এতটা রিস্ক নিতে হয়েছে। চুপ করবে তোমরা? দাদাজান ঠিক আমাদের মাফ করবে। একটু অভিমান তো করাই যায়, তাই না? অভিমান তো প্রিয় মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। তার মানে বলতে চাইছিস অভিমান তার ক্ষেত্রেই হয় যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি? সব সময় মজা না করলে তো হয় না, তাই না? তোর জন্য আজকে আমরা বাজেভাবে ফেঁসে গেছি। এই প্রবলেমটা সলভ করে নেই, তারপর তোর হচ্ছে। ফাহিম ঢোক গিলল। সবাই মিলে সিদ্ধান্ত নিল প্রথমে হুর আর সারাপ যাবে, তারপর আরিফ আর লিয়া যাবে। সারাপ আর হুর দাদাজানের রুমে ঢুকলো। দাদাজান রকিং চেয়ারে বুকের উপর দুহাত রেখে চোখ বন্ধ করেছিল। সারাপ হুর দুজনেই দাদাজানের দুপাশে বসলো। দাদাজান পাশে কারো উপস্থিতি অনুভব করে চোখ খুলে তাকিয়ে দেখলো তার দুজন প্রিয় মানুষ তার দুপাশে বসে আছে। তোমরা এখানে কেন এসেছো? হুর আর সারাপ দুজনেই ইনোসেন্ট মুখ করে নিজেদের কান ধরে বসে রইল। ক্ষমা করে দাও না দাদাজান, আর কোনো দিন এমন করব না। এরপর থেকে যখন যাব তখন তোমাকে সাথে করে নিয়ে যাব। হুর সারাবের এমন কথা শুনে হাসি কন্ট্রোল করতে না পেরে হেসে দিল। দাদা জানো আর অভিমান ধরে রাখতে পারলেন না, হেসে দিলেন। তুমি আমার সাথে ফাজলামো করছো? দাদাজান আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, এইবার চাইছি। ওদেরকে মাফ করে দিও, ওদের বিয়েটা মেনে নাও না। বেশ, মেনে নিলাম। তার আগে লিয়ার বাবা মার সাথে কথা বলবো। হাজার হক ওনাদের মেয়ে, ব্যাপারটা যদি বুঝিয়ে বলি নিশ্চয়ই বুঝবে। সারাব আর হুর দাদাজানকে দুজন দুদিক থেকে জড়িয়ে ধরল। এতে করে ওদের একে অপরের হাত স্পর্শ হলো। হুর হাতটা সরিয়ে নিল। আরিফ আর লিয়া দাদাজানের ঘরের ভেতরে ঢুকে মাপ চেয়ে নিল। দাদাজান ওদেরকে মাপ করে দিলেন। সিদ্ধান্ত নেওয়া হলো কালকে লিয়ার বাবা মাকে এই বাড়িতে ডাকা হবে। পরের দিন লিয়ার বাবা মা আসলে দাদাজান লিয়ার বাবা মাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললেন। ওনারা প্রথমে নাকচ, পরবর্তীতে ঠিকই মেনে নিলেন। আরিফের মা বাবাও ছেলের এমন হঠকারী সিদ্ধান্তে খুব কষ্ট পেয়েছিলেন। ছেলের খুশির কথা ভেবে বিয়েটা মেনে নিলেন। পরিবারের সকলেই ওদের দুজনের কথা ভেবে বিয়েটা মেনে নিল। সকলের মাঝে আনন্দ ছেয়ে গেল। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সারা দিনের ঘটনাগুলো ভাবছিল। কিছুক্ষণ আগে ওরা সকলে মিলে আরিফ আর লিয়ার রুমটা সুন্দর করে সাজিয়েছিল। যেহেতু ওদের বিয়েটা খুব সাদামাটা ভাবে হয়েছে, তাই ওরা কাজিনেরা যতটুকু পারলো আরিফ আর লিয়ার জন্য সারপ্রাইজ হিসেবে ওদের রুমটা সাজিয়ে দিল। সকলে নিচে বসে আড্ডা দিচ্ছে। হুর সেখান থেকে উঠে এসে নিজের সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য ছাদে এসছে। মাঝে মধ্যেই যখন বাবা মায়ের কথা খুব মনে পড়ে তখনই একাকী ছাদে এসে দাঁড়িয়ে থাকে। হুর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ এত সুন্দর একটা পরিবার তুমি আমাকে দিয়েছ। বাবা মা নেই তো কি হয়েছে, কত বড় একটা পরিবার আমি পেয়েছি। তাদের থেকে কতটা ভালোবাসা পাচ্ছি, তারা আমাকে কখনো বুঝতেই দেয়নি আমি এতিম। এতিম কথাটা বলার সময় হুরের গলাটা কেঁপে উঠল। সারা হুরকে দেখতে না পেয়ে বুঝতে পেরেছিল ছাদে এসছে। হুরের সমস্ত কথা দূর থেকে দাঁড়িয়ে শুনল। এতিম কথাটা ওর কানে বিষাক্ত লাগলো। মেয়েটা নিজেকে এত স্ট্রং দেখানোর চেষ্টা করে, অথচ ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। সারাপ দু পকেটে হাত রেখে আস্তে আস্তে হুরের দিকে এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ালো। হুর আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, একান্ত নিজের সাথে সময় কাটাচ্ছি, এটাও আপনার সহ্য হচ্ছে না বলে এখানেও আমাকে জ্বালাতে চলে এসেছেন। আপনি আমার সুখ সহ্য করতে পারেন না, তাই না? আপনার ভালোবাসার মানুষকে আপনার থেকে কেড়ে নিয়েছি বলে আমার থেকে প্রতিশোধ নিচ্ছেন। এসব বলে কি নিজের কষ্টটাকে আড়াল করতে চাইছো? তাহলে বলবো খুব খারাপ অভিনয়। এজন্য তোমাকে আরো ভালো করে অভিনয় শিখতে হবে। হুর চুপ করে দাঁড়িয়ে থাকলো। এই মানুষটা ওকে অনেক কষ্ট দিয়েছে, আর যাতে কোনো কষ্ট দিতে না পারে তাই এই মানুষটার থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। মন কখন কি চায় তা বোঝা বড় দায়। অনেক চেষ্টা করেছিল মানুষটার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু এই নিষ্ঠুর মানুষটা হৃদয়টাকে চুরমার করে ভেঙে দিয়েছে। আর কোনো সুযোগ এই মানুষটাকে দেওয়া যাবে না। তবে এই হৃদয় দ্বিতীয় পুরুষেরও কোনো সুযোগ হবে না। ভালো একজনকে বেসেছিল,
আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। হুর সেখান থেকে চলে আসতে নিলে সারাব ওর হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। এই অধমকে কি শেষ সুযোগ দেওয়া যায় না? কথা দিচ্ছি এটাই শেষ সুযোগ, এরপর আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না। আর একটাবার আমাকে সুযোগ দাও না। আচ্ছা সব কিছু বাদ দাও, আমার বন্ধু হবে। হুর বন্ধু কথাটা শুনে সারাবের দিকে তাকালো। খেতে তো কাজ নেই, আপনার বন্ধু হতে যাব? সবসময় আমাকে শুধু জ্বালাতে থাকেন, এখন আসেন ঢং করতে। কি করব বলো? তোমার সাথে ঝগড়া না করলে তো আর আমার পেটের ভাত হজম হয় না। আবার আমার সাথে মজা নিচ্ছেন আপনি? কোনো বন্ধু হব না, যান ভাগেন এখান থেকে। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো। সারাব চোখ টিপ দিয়ে বলল, তাহলে প্রেমিকা হয়ে যাও। আপনি তো ভারী লুচ্চা মশাই। যা বাবা, লুচ্চা আমি শুরুই করলাম না, আগেই লুচ্চা ট্যাগ দিয়ে দিলে। এই, আপনি আমাকে ছাড়বেন কিনা বলুন, না হলে সেদিনের মতো কিন্তু। সারাব হুরের কথা শুনে তাড়াতাড়ি করে ওকে ছেড়ে দিল। আপনাকে ভয় পেতে দেখে দারুণ লাগে। কথাটা বলেই হাসতে লাগলো। আর সারাব মুগ্ধ হয়ে ওর হাসির দিকে তাকিয়ে রইল। মায়াবী কন্যা, তোমারই হাসিতে আমার এই হৃদয় যে বড্ড লাফায়। কি করিলে বলো পাইব তোমারই হাসির কারণ? আড়াল থেকে ফাহিম, সাবা, খুশি, হৃদয় সব দেখলো। তারপর ওরা সারাব আর হুরকে একা ছেড়ে ওখান থেকে সরে গেল। ওরা নিজেদের মাঝে হুর আর সারাবের সম্পর্ক নিয়ে কথা বলছিল। তখন দাদাজান ওদের ডেকে পাঠালো। দাদাজানের রুমে ফাহিম, হৃদয়, সাবা, খুশি দাঁড়িয়ে আছে। আর দাদাজান ওদের কিছু না বলে গম্ভীর মুখে কিছুক্ষণ ধরে কি যেন ভেবে চলেছে। ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। ওরা ভেবে পাচ্ছে না দাদাজান হঠাৎ করে ডেকে পাঠালো কেন। ওদের ভাবনার ব্যাঘাত ঘটিয়ে দাদাজান বলল, তোমাদেরকে একটা জরুরি কাজ দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। আশা করি তোমরা আমার সেই কাজটা সম্পূর্ণ করতে সাহায্য করবে। ফাহিম ও দাদাজানের কথা শুনে যেন আসমান থেকে পড়ল। ভাবা যায় দাদাজান ওদের কাছে সাহায্য চাইছে। এছাড়াও দাদাজানের যদি কোনো কাজের দরকার হয় তাহলে ব্রো সেটা হ্যান্ডেল করে। বলো নানাজান, আমাদেরকে কি করতে হবে? সাধুর দাদুভাই আর হুর দিদির সম্পর্কটাকে সঠিক পথে আনার জন্য তোমাদেরকে সাহায্য করতে হবে। বলো, তোমরা কি আমাকে সাহায্য করবে? ওদের সম্পর্কটা ঠিক হোক, এটা আমরাও চাই দাদাজান। তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখে সত্যি মনটা ভরে যায়। আমি আমার পরিবারকে এরকমই দেখতে চেয়েছিলাম, কিন্তু ওদের সম্পর্কটাই আজ পর্যন্ত সঠিক হলো না। চিন্তা করো না দাদাজান, আমরা আছি তো। আমরা সব ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ। দাদাজান, আপনি কি কোনো পরিকল্পনা করেছেন ওদের জন্য? সেই জন্যই তো তোমাদের ডেকেছি। আমি মারাবকে কল করে জানিয়ে দিয়েছি এই কালকের মধ্যে চলে আসবে। মানাফ নামটা শুনে ওরা সকলে চমকে উঠল, কারণ মানাফ আর সারাব ওরা একে অপরের চরম শত্রু। কেউ কাউকে সহ্যই করতে পারে না। ছোটবেলা থেকে ওদের মাঝে কম্পিটিশন চলছে। মানাফ সারাবের খালাতো ভাই। নিশ্চিত এই বাড়িতে একটা খুনোখুনি লেগে যাবে দাদাজান। আপনি সব জেনে ওকে খবর দিলেন। জীবনের অভিজ্ঞতা তোমার থেকে আমার বেশি, এটা ভুলে যেও না। যে কাজই করব তোমাদের ভালোর জন্য করব। কার কোনটাতে ভালো হবে সেটা আমি খুব ভালো করে বুঝি। সারাব দাদুভাইকে ঠিক করার জন্য ওই যথেষ্ট। এভাবে বলো না দাদাজান, আমার ভাইটাকে। ভাইয়ের জন্য দরদ একেবারে উতলে পড়েছে। দাদাজান, তুমি তাহলে চাইছো সারাব ভাইয়া যাতে জেলাস ফিল করে? এই তো আমার বদনি নাতনি সবটা কেমন করে বুঝে ফেললো। ফাহিম আর চোখে খুশির দিকে তাকিয়ে বলল, এই নাকি বুদ্ধিমতী? তাহলে আমি যে ওকে ভালোবাসি সেটা বুঝতে পারে না কেন? আমি তো তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, এখন বাকি কাজ তোমাদের করতে হবে। এই দায়িত্ব আমি তোমাদের দিলাম, আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। নানাজান, আমার একটা কথা বলার ছিল। বলো, কি বলতে চাও? হুরের দিকটাও তো একবার আমাদের ভেবে থাকা উচিত না? মানে ও কি চায় সেটা না জেনেই আমরা। ভাই হিসাবে তোমার বোনের জন্য চিন্তা হওয়াটা স্বাভাবিক, এটা আমি বুঝতে পারি। আমার উপরে তোমার ভরসা আছে তো? হৃদয় মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তাহলে নিশ্চিন্তে থাকো, যা হবে ভালোর জন্যই হবে। আমার এই চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি, তাই না? হুদ দিদিভাইয়ের সাথে ওদের যখন তালাকের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, আমি তখন ওকে দেখে বুঝতে পেরেছিলাম আসলে ও কী চায়। কিন্তু ওর আত্মসম্মান অনেক বেশি, যার জন্য দাদুভাইকে ক্ষমা করতে পারছে না।
আন্না সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাইতে চাচ্ছে, যদিও এটা তার মনের কথা না, অভিমান থেকে সব কিছু বলছে। দাদাজানের কথা শুনে সকলের মাঝে একটা ভাবনার উদয় হলো। বুড়ো মানুষটি এত কিছু খেয়াল করে, সকলের চোখের ভাষাও বোঝে, আর আমরা মনে করে থাকি বুড়ো মানুষ কিছুই বোঝে না, বিশেষ করে অনুভূতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। অথচ আমরা এটা ভুলে যাই আমাদের থেকে তাদের জীবনের অভিজ্ঞতা অনেক বেশি। তারা এই জীবনের ধাপগুলো পার করে এসেছে। সকলে দাদাজানের রুম থেকে বেরিয়ে এলো। ওরা সকলে হলরুমে গোল হয়ে মাথা নিচু করে ফিসফিস করে পরিকল্পনা করতে লাগলো। তখনই হুর নিচে নেমে এসে দেখলো ক্রিকেট টিমের মতো সকলে গোল হয়ে ফিসফিস করছে। হুরের পিছু পিছু সারাবও নিচে নেমে এলো। হুরের দৃষ্টি অনুসরণ করে ওর সামনের দিকে তাকালো। ব্যাপারটা কি এখানে হচ্ছেটা কি বলুন তো? তুমিও যেখানে দাঁড়িয়ে আছো আমিও সেখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমি বলবো কি করে? সবসময় তেরা উত্তর না দিলে আপনার ভালো লাগে না, তাই না? ওয়েট। কথাটা বলে সারাব কোনো শব্দ না করে আস্তে আস্তে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর কিছুটা জোরে বলল, কি এত কথা বলছিস তোরা? সকলে বুকে ফু দিল। যা শালা, ভয় পাইয়ে দিয়েছিলি। ওই আমি তোর শালা না তুই আমার শালা? ভবিষ্যতে শালাও হতে পারো ব্রো, তাই হৃদয় ভাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। সেই দিন কোনো দিনও আসবে না। খুশি মনে মনে বলল, পরিবেশটা এখনই সিরিয়াস হতে চলেছে, কিছু একটা করতে হবে। আরে তোমরা কোথায় গিয়েছিলে? দুজনে একেবারে একসাথেই হাওয়া হয়ে গিয়েছিলে, ব্যাপারটা কি? আমি কারোর সাথে হাওয়া হইনি, আমার পিছু পিছু একজন চলে এলে আমার কি দোষ? কি বলতে চাইছো তুমি? আমি তোমার পিছু নিয়েছি। দিলি তো টম অ্যান্ড জেরি শো ছেড়ে। এরা যদি ঝগড়া করার এক্সকিউজ খুঁজে তাতে আমার আর কি দোষ? উফ গাইস, এবার একটু থামো তোমরা। হুর, তোর কালকে ভার্সিটি আছে না? যা গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ ভাইয়া, কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। ওহ নো, সেই কথা তো ভুলেই গিয়েছিলাম। তাতে চল, কালকে অনেক কাজ আছে। এই যে, ওই কথাটা ভুলে যেও না কিন্তু। যাওয়ার আগে ফাহিমকে বলে চলে গেল। সারাব খুশি যাওয়ার পর ফাহিমকে বলল, কোন কথারে কি চলছে তোদের মাঝে? আরে ওদের মাঝে কি চলছে সেটা তুই শুনে কি করবি? ছোট ভাইয়ের প্রেমলীলা শুনতে হয় না, পাপ হয়। তাই বুঝি একটা মেয়ের মন ভাঙলে পাপ হয় না? ভাই আর কত খোটা দিবি আমাকে? এমনিতেই তোর বোন সারাক্ষণ বোম্বাই মরিচ হয়ে আছে, তুই আর দহন বাড়াস না। ভালোবাসিস আমার বোনকে? ভালো তো আগে থেকেই বাঁচতাম, রাগ আর প্রতিশোধের নেশায় সেটাকে অস্বীকার করেছিলাম, আর এটার শাস্তি এখন পাচ্ছি। জানি না ও আমাকে কখনো ক্ষমা করবে কিনা। লেগে থাকো ভাই, মেয়ে মানুষ যতটা শক্ত দেখায় ভেতর থেকে ততটাই নরম। আজ পর্যন্ত চেষ্টা করেছিস আমার বোনের রাগ ভাঙানোর? রাগ না ভাঙিয়ে আশা করে বসে আছিস ও তোকে মাফ করে দেবে? কতদিন থেকে তোর বোনের অভিমান ভাঙানোর চেষ্টা করছি, এখনো শক্ত হয়ে আছে, আর তুই চেষ্টা না করে আশা করছি ও তোকে মাফ করে দেবে? সিরিয়াসলি? এই যে ভাই, কষ্ট করলে কেষ্ট মেলে। হৃদয়ের সারাব কপাল কুঁচকে ফাহিমের দিকে তাকালো আর বলল, তুই কবে থেকে লাভ গুরু হওয়া শুরু করেছিস? প্রেম সম্পর্কে এত জ্ঞান দিচ্ছিস, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই, উপকার করতে আসলাম উল্টো সন্দেহ করছো। এর জন্যই বলে কাউকে ভালো উপদেশ দিতে নেই। এত সুন্দর উপদেশ দিলি, তার জন্য তো পুরস্কার প্রাপ্য। চল আমরা দুজনে মিলে আমাদের ছোট ভাইকে পুরস্কার দিই। ভাই, তোমাদের পুরস্কার তোমাদের কাছে রাখো, আমরা আর কোনো পুরস্কারের প্রয়োজন নেই। বলেই দৌড়াতে লাগলো। আর ওর পিছু পিছু সারাব হৃদয় দৌড়ালো। ভাইরা খুনসুটিতে মেতে উঠল। সাংস্কৃতিক প্রোগ্রামগুলি সংগঠিত কার্যকলাপগুলিকে বোঝায়, যেগুলি বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্য সম্পর্কে অংশগ্রহণকারীদের বোঝা বৃদ্ধির ওপর ফোকাস করে, যার লক্ষ্য ব্যক্তিদের মধ্যে আত্মসাংস্কৃতিক সচেতনতা এবং উপলব্ধি প্রচার করে। প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে করে শিক্ষার্থীরা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করে থাকে, যার মধ্যে সে উপলব্ধি করতে পারে তার মাঝে বিশেষ গুণকে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী স্বপ্ন নির্বাচন করে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে। হুর, সাবা, খুশি, লিয়া চারজনই একসাথে তৈরি হয়ে নিচ্ছে। হুর মাথার চুলগুলোকে সুন্দর করে সেট করে নিচ্ছে। হঠাৎ ওর নজর লিয়ার ওপর পড়ল। দেখলো লিয়া আনমোনা হয়ে তৈরি হচ্ছে।
আরেকটু হলে সেপ্টেপিনটা ওর হাতে গেঁথে যাবে। হুর লিয়ার নাম ধরে ডেকে উঠল। ওই লিয়া, কি করছিসটা কি? হাতে লেগে যাবে তো তোর। কি এত চিন্তা করছিস বলতো? সরি বুঝতে পারিনি। আবাল মাইয়া, এইটুকু ব্যাপারে জন্য সরি বলা লাগে? কি যে করিস না তুই। খুশি ওড়না ঠিক করতে করতে বলল, বুঝতে পারছিস না, আমার ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই তো ম্যাডামের ধ্যান সেখানেই আটকে আছে। শুধু শুধু কেন ওকে বাগড়া দিচ্ছিস? আসছে, তোর ভাই এতটাও হ্যান্ডসাম না যে তার প্রেমে আমাকে হাবুডুবু খেতে হবে। তাই নাকি? তাহলে পালিয়ে বিয়ে করলি কেন? তখন তোর মনে হয়নি ছেলেটাকে বিয়ে করব না? এসব কথা ছাড়, কি হয়েছে সেটা বল। দাদাজান যে পরিমাণে কঠোর, আমি তো নতুন বউ, আমাকে কি আজকে ভার্সিটিতে যেতে দিবে? দাদা যান ততটাও কঠোর নয় যতটা উনি বাইরে থেকে দেখান। ওনার সাথে কথা বলি, সেটা খুব ভালো করে বুঝতে পারবে। হুর সন্দেহ নজরে তাকিয়ে বলল, ও বাবা, কে বলছে দেখো এই কথা? ভূতের মুখে রাম রাম শুনছি। হঠাৎ করে দাদা জানের এত প্রশংসা গাইছিস, কি ব্যাপারটা কি? জামাই বউ দুটাই গোয়েন্দা, কিছু বললেই সন্দেহ করা শুরু করে। দাদা জানের নামে বদনাম করলেও তো বলবি, এখন প্রশংসা করছি তাতেও তো সমস্যা। হঠাৎ করে প্রশংসা শুনলাম তো, তাই অবাক হয়ে গিয়েছিলাম। অবশ্য সাবা কথাটা ঠিকই বলেছে, নানাজান মানুষটা সত্যি অন্যরকম। তুই এই বিষয়ে কোনো চিন্তা করিস না, নানাজান তোকে কিচ্ছু বলবে না। আমরা তো সবাই এক গাড়িতে করেই যাব, সো চিন্তার কোনো কারণ নেই। জাস্ট চিল দোস্ত। চিলকাক, এসব নিয়ে পরে কথা বলিস, তাড়াতাড়ি চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ফোনটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল। আরিফ নিচে থেকে ডাকাডাকি করতে লাগলো, ওই গার্লস গ্যাং সারাদিন কি রেডি হতে হতেই পার করে দেবে? তাহলে অনুষ্ঠানে কখন যাবে? তোমাদের জন্য তো আর অনুষ্ঠান থেমে থাকবে না। হুর রুম থেকে বের হতে হতে বলল, বললেই হয় বউকে কতক্ষণ ধরে দেখছো না বলে চোখে হারাচ্ছ, শুধু শুধু এক্সকিউজ কেন দিচ্ছ? বিয়ে করে ঝামেলায় পড়ে গেলাম দেখছি, কিছু বললেও দোষ হয়ে যায়। ফাহিম হৃদয়কে বলল, ফাহিমের থেকে তুমি আর আমিই ভালো, তাই না ভাই? আমরা দুজনেই সিঙ্গেল। সারাব ওদের কথায় কান না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে ফোন টিপতে লাগলো। হঠাৎ নুপুরের আওয়াজে ও সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো, আর ও হা হয়ে হুরের দিকে তাকিয়ে রইল। দেখতে একদম পুতুলের মতো লাগছে। হুর গোলাপি রঙের আনারকলি পরেছে, হোয়াইট কালার দিয়ে হিজাব বাঁধানো, এক হাতে ঘড়ি আরেক হাতে গোলাপি রঙের ভেলভেট চুড়ি, চোখে কাজল, হালকা করে গোলাপি লিপস্টিক দেওয়া, পায়ে নুপুর, সব মিলিয়ে অসাধারণ লাগছে। সারা হুরের এই সাজে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর হট করে উঠে দাঁড়ালো। সবার সামনে থেকে হুরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। হুর আরিফদের সাথে দাঁড়িয়ে থেকে কথা বলছিল, আচমকা কেউ ওর হাত ধরে টেনে ধরাতে হকচকিয়ে গেল, আর প্রতিক্রিয়া জানানোর সময়টুকু পেল না। সেখানে থাকা উপস্থিত সকলে বুঝতে পারল না সারা হুরকে কেন এভাবে টেনে নিয়ে গেল। এটা কি হলো ব্রো? ওকে কেন নিয়ে গেল কেন? মগা নাকি রে তুই? বুঝতে পারছিস না কেন নিয়ে গেল? বিয়ে কর, বুঝে যাবি। সব সময় আমাদের বোনকে নিয়ে শুধু টানাটানি করে শালা। এই, আপনার সাহস তো কম না? আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে শালা বলছেন? বেশ করেছে আমার ভাইয়া টেনে নিয়ে গেছে হুরকে। হুর ওর ওয়াইফ, ওর অধিকার আছে নিয়ে যাওয়ার। বইন চুপ করে যা, না হলে হৃদয় ভাই কিন্তু খুব রাগী, কানের নিচে দুটো দিয়ে দেবে, তখন বুঝবি কার সাথে কি কথা বলছিস। তোমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তাই না? ভুলে গিয়েছো নাকি কার সাথে কথা বলছো? নাকি মনে করিয়ে দেবো? ভাই ও বাচ্চা মানুষ, ছেড়ে দাও। বাচ্চাদের কথা ধরতে হয় নাকি? এই, তুমি কাকে বাচ্চা বললে? আমি মোটেও বাচ্চা নই। তুমি বাচ্চা হতে যাবে কেন? তুমি তো 80 বছরের বুড়ি। এখন তোমাকে আমরা দাদি বলে ডাকবো, ঠিক আছে? আপনি আমাকে বুড়ি বললেন? বুড়ি আমি না, বুড়ো আপনি। সময় মতো বিয়ে করলে এতদিনে দুটো বাবু থাকতো। এই কথাটা অবশ্য ঠিকই বলেছ। বিয়েটা করতে বড্ড দেরি করে ফেলেছি, যার জন্য পৃথিবীতে আসার জন্য আমার সন্তানেরাও আফসোস করছে। বলো, সাহস থাকলে সামনাসামনি বলো, বিড়বিড় করছো কেন? এখানে দেখছি টম এন্ড জেরি ভার্সন 2 শুরু হয়ে গেল। হৃদয় ভাইয়া, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তোমাকে দেখে মনেই হয় না তুমি এত ঝগড়া করতে পারো। কিছু মানুষকে দেখলে এমনি ঝগড়া করার মুড তৈরি হয়, তখন ইচ্ছে না থাকলেও ঝগড়া করতে হয়। আর প্রতিপক্ষকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না, তাই না? ঝগড়া না করলে তো এনার পেটের ভাত হজমই হয় না।
সেটা যে কার হয় না উপস্থিত সকলেই বুঝতে পারছে। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচতে পারবে না কেউ। এদিকে সাবা আর হৃদয় ভাই শুরু করেছে, আর ওইদিকে কি খবর সেটা খোদা জানে। সারাব হুরকে টেনে নিয়ে রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হুর বিরক্ত বোধ করলো। এই লোকটার কি আর কোনো কাজ নেই? আমাকে দেখলেই না টানাটানি করতে ইচ্ছা করে। কোন দিন দেখবো হাতটাই খুলে পড়ে গেছে। সারাব দরজা বন্ধ করে দিয়ে হুরের কাছে এলো। এত সেজেছো কেন তুমি? হুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে উত্তর দিল, মনে রং লেগেছে তাই। সেই রং কিভাবে উঠাতে হয় আমি খুব ভালো করে জানি। তেরা উত্তর না দিয়ে সোজাসুজি বলো। সব সময় তোমার তেরা উত্তর শোনার মতো ধৈর্য আমার নেই। তোকে বলেছে শুনতে, আপনার শোনার ইচ্ছা না থাকলে শুনবেন না। আমি কি আপনাকে জোর করেছি নাকি? সেজেছি কেন এটা জানতে চাইছেন তো? ভার্সিটিতে প্রোগ্রাম তাই সেজেছি। সেই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করছি, আর আমি এতটাও সাজিনি, হালকাই সেজেছি। এমনি তো আটা ময়দা ইউজ করার মতন সময় আর এনার্জি কোনোটাই আমার নেই। সারাব হুরের দুপাশে দেওয়ালে হাত রেখে বলল, পায়ের নুপুরটা খুলো, লিপস্টিকটাও মুছে নাও। তোমার সাজ শুধুমাত্র আমার জন্য হবে, অন্য কেউ সেই সাজ দেখতে পারবে না, কথাটা মাথায় রেখো। আর যদি কোনোদিন দেখেছি বাইরে যাওয়ার সময় লিপস্টিক দিয়েছো, তাহলে আমার স্টাইলে সেই লিপস্টিক মুছে দেব। এরপর তোমার ইচ্ছা তুমি কোনটা করবে। আমার কথা ভালোভাবে মানবে নাকি তেরামি করবে? আমি কেন আপনার জন্য সাজতে যাব? আমি আমার নিজের জন্য সাজি। আজকেও আমি আমার নিজের জন্যই সেজেছি। অন্য কারোর জন্য কিছু করার মতন মন মানসিকতা আমার নেই, বিশেষ করে আপনার জন্য তো নয়ই। নিজেকে এতটা গুরুত্বপূর্ণ স্থানে বসাবেন না, আপনি আবার কেউ। কথাটা আর সম্পূর্ণ করতে পারলো না, তার আগেই সারাব ওর অধরে নিজের এক আঙ্গুল দিয়ে ধরল। বাকি কথাটুকু সম্পূর্ণ করতে দিল না। আমি তোমার কে সেটা তুমিও জানো, আমিও জানি। সেটা তুমি চাইলেও কোনোদিনও অস্বীকার করতে পারবে না। তোমার উপর সব থেকে বেশি অধিকার আমার রয়েছে, অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ভুল করবে না। আমার অপরাধের সীমা অসীম, সেটা আমি জানি। তার জন্য 1000 বার মাপ চাইতেও রাজি আছি, কিন্তু ছাড়াছাড়িতে বিশ্বাসী আমি নই। বাজনাওয়ালা নূপুর অন্য পরপুরুষের কানে গেলে গুনাহ হবে, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমার নূপুর পড়তে ইচ্ছা হয় তুমি পড়ো, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু সেটা হতে হবে শব্দবিহীন নূপুর। আর এই যে লিপস্টিকটা দিয়েছো, হাসরের ময়দানে এই ঠোঁটে গোশত থাকবে না, কারণ সেটা অন্য পরপুরুষ দেখেছে। এই সেম কাজটা যদি তুমি আমার সামনে করো, তাহলে তোমার গুনাহ হবে না। বুঝতে পেরেছো ওয়াইফি? আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না, শুধুমাত্র তোমার ভালোর জন্যই বলছি। আমরা মুসলমান, জীবনের প্রতিটা পদে পদে আমাদেরকে অনেক হিসাব করে চলতে হয়। হয়তো জীবনে চলার ক্ষেত্রে আমরা সকল বিষয় মেনে চলি না, কিন্তু কিছু বিষয় যদি আমরা নিয়মিত মেনে চলতে থাকি, বাকিগুলো আমাদের আয়ত্তে এসে যায়। এখন তুমি ভেবে দেখো কোনটা করবে। তাড়াতাড়ি আসো, বাইরে অপেক্ষা করছি। সারাব চলে যেতে নিল। কি ভেবে হুরের কপালে অধর স্পর্শ করে চলে গেল। হুরের সাথে কি ঘটলো সব ওর মাথার উপর দিয়ে গেল। ও হুর নিজে নিজে বলতে লাগলো, উনি তো ঠিক কথাই বলেছে। আমাকে কি সুন্দর করে বুঝিয়ে গেলেন, বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। সারাব হলরুমে এসে দেখলো কেউ নেই। তখনই ওর ফোনটা বেজে উঠল। দেখলো ফাহিম কল করেছে। ও রিসিভ করতেই ফাহিম বলল, ব্রো, তোমাদের রোমান্স শেষ হওয়ার নামই নিচ্ছিল না, আর এদিকে আমাদের ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছিল। তাই আর কি লাভবার্সকে ছেড়ে আমরা সবাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তুমি তোমার প্রিয়তমকে নিয়ে আস্তে ধীরে আসো, বাই। কথাটা বলেই সারাবকে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দিল। সব কয়টা দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে, এমনি তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। সারাব বাড়ির বাইরে গাড়িতে বসে হুরের জন্য অপেক্ষা করতে লাগলো। হুর ঠিক 10 মিনিট পরে আসলো। হুর হালকা কাজ করা কালো বোরকা পরিধান করে এসছে, ঠোঁটে লিপস্টিক নেই, পায়ে থাকা নুপুরটাও খুলে এসেছে। সারাব হুরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে হুরের কথা মেনে নিল। হুর সারাবের চাহনি দেখে বলল, আমি আপনার কথায় কোনো কিছুই করিনি, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। সারাব মুচকি হেসে হুরের দিকে এগিয়ে গেল। হুর সারাবের এগিয়ে আসা দেখে কপাল কুঁচকে সারাবের দিকে তাকিয়ে বলল, ওই মিস্টার, আমাদেরকে এইভাবে এগিয়ে আসছেন কেন? যদি উল্টাপাল্টা কিছু করার কথা ভাবেন তো ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। সারাব মুচকি হেসে সিট বেল্ট লাগিয়ে হুরের নাকটা আলতো করে টেনে বলল, আমি তো সিট বেল্ট লাগাতে যাচ্ছিলাম, অথচ তুমি কি ভাবছিলে? আমি আবার কি ভাবতে যাব? কিছুই না। ইউ আর ভেরি নটি ওয়াইফি। নটি আমি না, নটি আপনি।
বাই দ্য ওয়ে ওয়াইফি, তুমি যেটা ভাবছিলে সেটা করলে ভুল কিছু হতো না। আফটার অল তুমি আমার ওয়াইফি। আপনি বাজে কথা বলতে থাকুন, আমি ট্যাক্সি ধরে চলে যাই। লজ্জা লুকানোর খুবই উইক এক্সকিউজ দিলে। গাড়ি চালাতে শুরু করলো। সারা ভোর ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরপরই সারা ভোরকে কোলে করে পার্কে নিয়ে এসে নামিয়ে দিল। ভোর কটমট করে সারাবের দিকে তাকিয়ে আছে। সারা ভোরের দৃষ্টি দেখে বলল, এমন করে আমার দিকে তাকাচ্ছ মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে ফেলবে। আপনার সমস্যাটা কি বলুন তো ভাইয়া? কদিন আগে তো আমি আপনার চোখের বিষ ছিলাম, হঠাৎ করে আপনার কি হলো? আর আমার সাথে এমন আচরণ করছেনই বা কেন? আমাদের ডিভোর্সের তারিখটা যে এগিয়ে আসছে সে কথা কি ভুলে গেছেন? আশা করব এরপর থেকে সেটা আপনার মাথায় রেখেই আচরণ করবেন। আর একবার যদি তোমার মুখ থেকে আমি ডিভোর্সের কথা শুনি থাপড়ে গাল লাল করে দেব। এতদিন ধরে তোমাকে মানানোর চেষ্টা করছি, ক্রমাগত নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি, কিন্তু তোমার পাথর মন গলানোর নাম নেই। এতটা কাঠখোট্টা কিভাবে হয়ে গেলে? আমি জানি আমি ভুল কাজ করেছি, সেটার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব, কিন্তু তাই বলে তোমাকে ডিভোর্স কখনোই দেব না। যদি তোমার আমার থেকে মুক্তি পেতে ইচ্ছেই হয় তাহলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে তিনি আমার হায়াত শেষ করে দেন। ভোর সারাবের কথা শুনে চমকে উঠল আর খুব খারাপ লাগলো। হাজার হোক সারাব ওর স্বামী, ওর ভালোবাসার মানুষ। ভোর কখনোই চাইবে না সারাবের কোনো ক্ষতি হোক। সারা ভোরের ভাবনার মাঝেই ভোরকে জড়িয়ে ধরল। ভোর অনুভব করলো ওর কাঠটা ভেজা ভেজা। ভোর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, সারাবকে ছাড়লো না। ডোন্ট মুভ। চোখের পানিতে আমাকে ভাসিয়ে দেওয়ার চিন্তাটা ভালো নয়। ছেলেরা কাঁদতে মানা, জানেন না? আর যেই নারীর জন্য কাঁদছেন সে আপনার যোগ্য নয়। আপনার যোগ্য কাউকে দেখে নিজের জীবনটাকে গুছিয়ে নিন। আমাকে আপনার ওপর জোর করে চাপানো হয়েছে। সেই চাপানো সম্পর্কটা থেকে নিজেকে মুক্ত করে আবারও নতুন করে জীবনটা শুরু করুন। আমি আপনার মোহ, সেটা একসময় কেটে যাবে। মোহটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে পরবর্তীতে পস্তাবেন। তুমি আমার মোহনা, তুমি আমার প্রিয়তমা, আমার ভালোবাসা, আমার শখের নারী, যাকে আমি কখনো হারাতে চাই না, যাকে আমি সবসময় মনের পিঞ্জরে আটকে রাখতে চাই। দিনটা শুরু এবং শেষ তোমাকে দিয়ে করতে চাই, সবসময় তোমাকে পাশে চাই, আর না হলে মৃত্যু আমার জন্য শ্রেয়। সিদ্ধান্ত তোমার, তুমি কোনটাকে গ্রহণ করবে। আমি জানি আমি এখনও তোমার মনের মধ্যে আছি। আমি ব্যতীত তো তুমি অন্য কোনো পুরুষকে তোমার মনে জায়গা দিতে পারবে না। ভোর নিজেকে আর শক্ত রাখতে পারলো না, সারাবের পিঠে হাত রাখলো আর বলল, অসভ্য পুরুষ, সবসময় সুযোগ নেন। থাকবো না আমি, বহুদূর চলে যাব আপনাকে ছেড়ে, যাতে আপনি আমাকে আর কষ্ট দিতে না পারেন। সারাব আরেকটু শক্ত করে ধরে বলল, যেথায় যাইবে সেথাই পাইবে আমাকে ওয়াইফি। তোমাকে অনেক মহব্বত করি ওয়াইফি। মিথ্যা কথা। সারাব মুচকি হেসে বলল, মিথ্যে নাকি সত্য সেটার প্রমাণ আমি দিয়ে দেব। আপনার প্রমাণ আপনি ধুয়ে বেটে খান। সারাব ভোর দুজনেই দুজনের হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। দুজনেই খেয়াল করলো বাড়ির সকলে মিলে কাউকে নিয়ে খুব ব্যস্ত। সারাব বিষয়টা দেখতে সামনের দিকে এগিয়ে গেল, আর তাতেই ওর মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ভোর সারাবের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সারাব কোনো কারণে রেগে আছে। সারাবের দাদা সারাবকে খেয়াল করে ডেভিল হাসি দিল। ফাহিমকে চোখের ইশারা করলো। ফাহিম দাদার ইঙ্গিত বুঝতে পেরে সারাবের কাছে গিয়ে দাঁড়ালো। এই আনওয়ান্টেড পারসনকে কে এখানে ডেকেছে, আর ও এখানে কেন এসেছে? ব্রো আস্তে, আবির ভাই শুনতে পেলে খারাপ লাগবে। কতদিন পরে এসেছে বলতো আমাদের সাথে দেখা করতে। ওর চামচাগিরি তুই আমার সামনে করবি না। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আবির ভাইয়া অনেক ভালো একটা মানুষ। সারাব কপাল কুঁচকে হুরের দিকে তাকিয়ে রইল। হুর সেই দৃষ্টি তোয়াক্কা না করে আবিরের দিকে এগিয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছেন মিস্টার সারাব শাহ, এবার আপনার পালা। সারাব রেগে বোম হয়ে নিজের রুমে চলে গেল। বেশ কয়েকদিন ধরে হুর সারাবকে পাত্তা না দিয়ে সারাক্ষণ আবিরের সাথে সময় কাটায়। সারাবকে দেখিয়ে আবিরের সাথে বেশি বেশি কথা বলে। সারাব হুরকে কাছে পাওয়ার সুযোগ পায় না। যখনই হুরের সাথে কথা বলতে যাবে তখনই হুরের সামনে কেউ না কেউ উপস্থিত থাকে। সারাব আর সহ্য করতে না পেরে ওর আর হুরের বিষয়টা জানাতে ও দাদার রুমের সামনে যায়। ও ওর দাদাকে সবটা জানিয়ে হুরের সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, কিন্তু ওর দাদার রুমের সামনে এসেই ওর রাগ আরও বেড়ে যায়। কেননা ও দাদার সিদ্ধান্ত নিয়েছে হুর আর সারাবের ডিভোর্সের পর হুর আর আবিরের বিয়েটা হবে।
আর কতদিন হুর কষ্ট করবে? হুরেরও সুখে থাকার অধিকার আছে, এটা সারাবের দাদার ধারণা। সারাব ও দাদার রুমের সামনে থেকে চলে আসে। এবার যা হবে সব সামনাসামনি, আর কোনো লুকোচুরি নয়। হুর ও সারাবকে আচ্ছা মতো নাকানি চোবানি খাওয়াচ্ছে। ওকে একটা শাস্তি দেওয়া দরকার। সারাব হলরুমে এসে কাচের জগটা ঠাস করে ভেঙে ফেলে। বাড়ির সকলে এমন আওয়াজে ভয় পেয়ে যায় আর হলরুমে এসে জড়ো হয়। হুর আবির ডাইনিং টেবিলের সাইডে দাঁড়িয়ে গল্প করছিল। এমন আওয়াজ পেয়ে ওরাও দৌড়ে চলে আসে আর দেখে সারাব দাঁড়িয়ে আছে। দাদুভাই, তোমার এমন আচরণের কারণ কি জানতে পারি? রাত বেরাতে এমন পাগলামি শুরু করেছে কেন? কেন শুরু করেছি তুমি জানো না? তোমার তো সব থেকে ভালো জানার কথা। দাদাজান না জানার ভান করে বলল, মানে কি বলছো এসব? আমি আবার কি করেছি? আমার সংসার ভাঙার প্রস্তুতি নিয়ে বসে আছো, আবার বলছো কি করেছি? আমি বেঁচে থাকতে আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে করতে দেব না। ওর কথাটা শুনে মনে হয় আকাশ থেকে পড়লো। সারাবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই, আপনার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? এই কয়দিন অনেক মেজাজ খারাপ করেছো, আজকে আজ মেজাজ খারাপ করতে এসো না, ছাড় পাবে না। সরো সামনে থেকে, আমাকে কথা বলতে দাও। ও তো তোমার সাথে কথাই বলে না, তাহলে তোমার মেজাজ কিভাবে খারাপ করলো দাদুভাই? সবসময় মেয়েটাকে এভাবে দোষ দিবে না। হুর কিছু না বলে চুপচাপ আবিরের থেকে যাচ্ছিল। সারাব টান মেরে ওর পাশে দাঁড় করিয়ে ওর হাত ধরে রাখলো। ও আমার বউ, আমার বউ আমারই সামনে আমারই বাড়িতে অন্য একটি পুরুষের সাথে হাসি ঠাট্টা করছে, কথাবার্তা বলছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে থেকে দেখব আর সহ্য করে যাব? আর তোমরা সেই ছেলেটির সাথে আমার বউয়ের বিয়ে ঠিক করে রেখেছো। কি ভেবেছো তোমরা সব কিছু এতই সোজা? আমি আজকে এখনই আমার বউকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। ওর ভাগ আমি কাউকে দেব না। ও শুধু আমার, সম্পূর্ণরূপে আমার, আর কারণ নয়। আর তুই আমার বউ থেকে 10 হাত দূরে থাকবি, না হলে মেরে হসপিটালে ভর্তি করিয়ে রাখবো। সারাবের কথা শুনে উপস্থিত সকলে হেসে দিল। সারপ্রাইজ ভাই। মানে? সবকিছু তোমাকে জ্বালানোর জন্য ছিল। তুমি যে হুরকে মেনে নিয়েছো সেটা যাতে সবার সামনে স্বীকার করো, সেই জন্যই এই ব্যবস্থা। আর সবকিছুর মাস্টার মাইন্ড ছিল আমাদের দাদাজান। এইভাবে তোমরা সবাই আমাকে বোকা বানালে। এইটুকু আপনার প্রাপ্য ছিল। শেষ পর্যন্ত তুমি ওদের সাথে যোগ দিয়েছিলে। ভাইয়া ও কিছুই জানতো না। যা হয় সব কিছু ভালোর জন্য হয়। সারাপার হুরের আবার নতুন করে বিয়ে দেওয়া হবে, সেই সাথে হৃদয় প্লাস সাপা ফাইম খুশির বিয়েটাও হবে। তোদের দাদাজানের সব সময় ইচ্ছা ছিল আত্মীয়র মধ্যে বিয়ে। আর দেখ, আল্লাহ হয়তো এটাই ইচ্ছা ছিল, তাই তো তোদের মাঝে প্রণয় করিয়ে দিয়েছে। সেদিনের পর বেশ কয়েকদিন পেরিয়ে গেল। সারাবের হুরের নতুন করে বিয়ে দেওয়া হলো। হুর এখন আগের রুমে থাকে না, কিন্তু ও সারাবের আগের রুমেও থাকে না। সারাব নিজের বইয়ের জন্য অন্য রুমে শিফট হয়ে গেছে। বইয়ের পছন্দ অনুযায়ী রুমটাকে সাজিয়েছে। সারাব হুর একে অপরে পরিপূর্ণ। হৃদয় সাবা বিয়ে হয়ে যাওয়ার পরপরই কানাডায় চলে গেছে, আর সেখানেই তারা সেটেলড হয়ে গেছে। ফাহিম খুশিরও বিয়ে হয়েছে। ওরা একে অপরকে পেয়ে খুশি। লিয়া 6 মাসের প্রেগনেন্ট। আরিফ ওর খেয়াল রাখে। পূর্ণিমার রাতে চাঁদটা যেন আরও নতুন রূপে প্রকাশ পায়। ঘুর বেলকনিতে দাঁড়িয়ে সে চাঁদ দেখছিল। সারাব ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, শাশুমার কাছে মনে মনে আমার নামে নালিশ করছো নাকি? আমার কি আর কোনো কাজ নেই নাকি? সবসময় আপনার কথাই ভেবে যাব? সারাব হুরকে কাছে টেনে নাক টেনে দিয়ে বলল, পৃথিবীতে শুধু তোমার একটা মাত্রই কাজ, সারাব শাকে নিয়ে ভাবা, আর অন্য কোনো ভাবনা তোমার মাথায় আসতে পারে না। আমি সেই অধিকার দেইনি। ঢং, বিয়ের প্রথম দিন কি বলেছিলেন ভুলে গেছেন নাকি সেই কথা? এখনো সেই রাত নিয়ে খোঁচা মারো। যে হৃদয় তখন আপনি বাড়িয়েছিলেন ভোলা যেত না। তা নিভিয়েও তো আমি দিয়েছি। কপালে স্পর্শ করে বলল, ভালোবাসি মিস্টার সারাব শাহ। ভালোবাসি ওয়াইফি। যারা শুরু থেকে গল্পটার সাথে ছিলেন তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।